খুনি হাসিনার আদর্শিক সাবেক সেনাপ্রধান জেনারেল শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের মুখোন্মোচন। ১. হিজাব বিদ্বেষ। অফিসারদের সঙ্গে ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে কথা বলার সময় তিনি হিজাব পরিধান করতে চাওয়া এক নারী রিক্রুট ক্যান্ডিডেটকে সেনাবাহিনীতে না নেওয়ার ঘটনাটি উল্লেখ করেন। জানা গেছে, তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে হিজাব পরিধান চালিয়ে যেতে চান কিনা। ওই নারী সেনা প্রার্থী হিজাব পরেই সেনাবাহিনীতে চাকরি করার মত প্রকাশ করেন। এরপর সেনাপ্রধান তাকে অযোগ্য ঘোষণার নির্দেশ দেন। জেনারেল শফিউদ্দিন এই ঘটনা অফিসারদের সামনে অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করেন। অপরদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সদস্যদের হিজাব পরার অনুমতি দিয়েছেন। এটি সেনাবাহিনীর নীতিতে একটি পরিবর্তন নির্দেশ করে। আমরা বিশ্বাস করি ওই নারী প্রার্থী দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। রিক্রুটমেন্ট ইউনিটের উচিত তাকে খুঁজে বের করে পুনরায় পরীক্ষা নেওয়া, অন্যথায় এটি বৈষম্যমূলক ঘটনা হিসেবে বিবেচিত হবে। এর আগে ২০১৫ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়াও হিজাবের অনুমতি দেওয়ার ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন। বাৎসরিক জেনারেলস কনফারেন্সে একজন জেনারেল নারী সদস্যদের হিজাব পরার অনুমতি চেয়ে প্রার্থনা করেন। তখন এজেন্ট জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বিষয়টি নাকচ করে দিয়ে বলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ড্রেস কোড অনুযায়ী মহিলা অফিসার বা সৈনিকদের হিজাব পরার সুযোগ নাই। আমি এর অনুমতি দেব না। দরকার হলে আখিরাতে আল্লাহর সামনে আমি নিজেই এর জবাব দেব। ৩. টাকনু বিদ্বেষ। দাড়ি বিদ্বেষ আজিজের তুলনায় তুলনামূলক কম থাকলেও জেনারেল শফিউদ্দিন টাকনুর ওপরে প্যান্ট পরাকে ধর্মীয় গোঁড়ামি এবং উগ্রবাদ মনে করতেন। সেদিন ভিডিসিতে টাকনুর ওপরে কাপড় পরা নিয়ে সেনাপ্রধান শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিত সকল অফিসারদের উদ্দেশ্যে বলেন, তুমি যদি টাকনুর ওপরে প্যান্ট পরতে চাও তাহলে সেনাবাহিনীর চাকরি ছেড়ে সিভিল হয়ে যাও। ইচ্ছামতো লম্বা দাড়ি রাখো আর টাকনুর ওপরে প্যান্ট পরো, কিন্তু সেনাবাহিনীতে চাকরি করে এখানের পরিবেশ নষ্ট করার অধিকার তোমার নাই। আমি কোনো ধর্মীয় গোঁড়ামি মেনে নেব না। একজন মুসলিম নামধারী জেনারেল হয়েও তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশকে সরাসরি বিরোধিতা করেছেন এবং তাচ্ছিল্য করেছেন। টাকনুর উপরে প্যান্ট পরার ইসলামের ফরজ বিধানকে তিনি অস্বীকার করে সেনাবাহিনীর সমস্ত অফিসারের সামনে নিজেকে একজন চরম মাত্রার ইসলাম বিদ্বেষী ও খোদাদ্রোহী বা আল্লাহদ্রোহী হিসেবে পরিচয় দিয়েছেন। ৪. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ। ক. জেনারেল শফিউদ্দিন সেনা সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি সমস্ত অফিসার এবং সৈনিককে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ও বিদ্রোহ থেকে বোঝা যায় যে সঠিক তথ্য পাওয়া এবং জনমত গঠনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপের কোনো বিকল্প নেই। তবে জেনারেল শফিউদ্দিন আওয়ামী লীগের এজেন্ডার সাথে সঙ্গতি রেখে এমন পদক্ষেপ নেন, তিনি সেনা সদস্যদের মধ্যে আওয়ামী লীগ বিরোধী বা ভারত বিরোধী মনোভাব করে উঠুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে তারা অবগত হোক, তা চাননি। তার আদেশের কারণে জেনারেল ওয়াকারের সময়েও ছাত্র আন্দোলনের সময় ব্যাচ বা কোর্চ গ্রুপে যুক্ত থাকা অফিসার ও সৈনিকরা ভয় ছিলেন। কেউ কোনো কথা বলতে বা কিছু শেয়ার করতে সাহস পাননি, কারণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ বিরোধী পোস্ট শেয়ার করার জন্য তারা শাস্তি পেতে পারেন বা চাকরি হারাতে পারেন। তবে জুনিয়র র্যাঙ্কের অফিসাররা তাদের কোর্স গ্রুপে ব্যাপকভাবে সরব ছিলেন। এই গোয়েন্দা তথ্য জেনারেল ওয়াকারের কাছে যাবার পরপরই তিনি ৩ আগস্ট ২০২৪ অফিসার্স অ্যাড্রেস আহ্বান করেন। অন্যদিকে আমেরিকা ও জাতিসংঘের চাপ তো ছিলই। খ. বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। অফিসার ও সৈনিকদের মধ্যে ঐক্য বৃদ্ধির বিভিন্ন উপায় আছে, যেমন যৌথ কোর্স, সমষ্টিগত দায়িত্ব, গ্রীষ্ম শীতকালীন প্রশিক্ষণ, খেলাধুলা, ভালো নেতৃত্ব এবং পারস্পরিক যোগাযোগ ইত্যাদি। তবে আধুনিক বাস্তবতায় এই ঐক্য ধরে রাখার জন্য ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকা অন্যতম কার্যকর উপায়। জেনারেল শফিউদ্দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ থেকে বের হওয়ার আদেশ যেন মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান নির্দেশ দিয়েছিলেন, কোনো সৈনিক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নোকিয়া 1100 বা 1600 এর মতো মোবাইল পাওয়ার জন্য অনেক সৈনিককে শাস্তি দেওয়া হয়েছে এবং অনেককে পদোন্নতি দেওয়া হয়নি। আজ ২০২৪ সালের আধুনিক বাস্তবতায় আমরা বুঝতে পারি যে সেই আদেশ এবং শাস্তিগুলি কতটা হাস্যকর ছিল। আজ আমরা বুঝি যে মোবাইল ব্যবহার না করে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় কাজ পরিচালনা করা সম্ভব নয়। এখনও বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সৈনিকদের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার নিষিদ্ধ আছে। উপরন্তু অনেক ইউনিটের সৈনিকদের ল্যাপটপ ব্যবহার নিষিদ্ধ। এ যেন আদিম মানসিকতার সেই প্রাক্তন সেনাপ্রধানের আদেশের মতো, যা কালক্রমে অপ্রচলিত, মেয়াদোত্তীর্ণ বা হাস্যকর আদেশে পরিণত হয়।
গ সামাজিক মাধ্যমের গ্রুপ থেকে সৈনিকদের বের করে দেওয়ার মাধ্যমে জেনারেল শফিউদ্দিন মূলত সেনাবাহিনীর অফিসার ও সৈনিকদের নিজেদের ইউনিট বা কোর্সের মধ্যে ঐক্যকে দুর্বল করতে চেয়েছিলেন এবং আওয়ামী লীগ বিরোধী মনোভাবকে দমন করতে চেয়েছিলেন। সবাই শুধু আওয়ামীপন্থী কমান্ডো চ্যানেলের কথাই শুনবে, আজ্ঞাবাহী রোবটের মতো কাজ করবে, নিজের মধ্যে যোগাযোগ থাকবে না, এটাই চেয়েছিলেন শফিউদ্দিন আহমদ। 5 নারীদের সাথে অসদাচরণের অভিযোগ। ইসলাম বিদ্বেষ, আওয়ামী লীগ পন্থী রাজনৈতিক অবস্থান এবং মেয়াদোত্তীর্ণ আদেশের পাশাপাশি জেনারেল শফিউদ্দিনের বিরুদ্ধে নারীদের সঙ্গে কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার একজন কোর্সমেটের মতে অভিযোগগুলোর মধ্যে রয়েছে একটি ইউনাইটেড নেশনস মিশন পরিদর্শনের সময় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি হোটেলে এক ব্রিগেডিয়ারের স্ত্রীর সঙ্গে রাত কাটানো এবং একাধিক অফিসারের স্ত্রী ও নারী অফিসারের সঙ্গে যৌন সম্পর্ক। এই ঘটনাগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এ কারণে তাকে নারীময় বলা হয়েছে। 6 ইসলাম বিদ্বেষ এবং ভারতের তাবেদারির দিক থেকে জেনারেল শফিউদ্দিন তার উত্তরসূরি ইকবাল এবং আজিজকে ছাড়াতে পারেননি। বিষয়টা হলো তারা বেশি খারাপ ছিলেন আর তিনি কম খারাপ ছিলেন, এটুকুই। তবে তিনি যেহেতু আওয়ামী লীগ পন্থী, তাই স্বাভাবিকভাবেই তার অবস্থান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1600+ শহীদ, 400+ অন্ধ, 500+ পঙ্গু, 3100+ আহত মানুষদের রক্তের সাথে বেইমানিমূলক। সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আমরাই জাতির সামনে তার মতো জেনারেল ও অফিসারদের নাম ও কাহানি একে একে উন্মোচন করে যাচ্ছি এবং করব ইনশাল্লাহ। 7 যে কাজগুলো অফিসিয়ালি ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার করার কথা ছিল সেগুলো আমাদেরকেই করতে হচ্ছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিরোধী শক্তি, ভারতীয় অপতৎপরতা, গণহত্যা, দুর্নীতি, পতিত স্বৈরাচারের দোসর, পতিত স্বৈরাচারের ফিরে আসার চেষ্টা, গার্মেন্টস অস্থিরতা, বাজার সিন্ডিকেট, ইসকন, পাহাড়ি সমস্যা সহ দেশবিরোধী সকল অপতৎপরতা নিয়ে ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাজ করার কথা। অথচ ডিজিএফআই আজিজনামা ও হান্নাননামা প্রকাশকদের খোঁজার জন্য জোর তৎপরতা শুরু করেছে। সরকার পড়ে গেলেও সরকারের প্রতিষ্ঠানগুলোর ভারতীয় ভিত্তি ও হেজিমনির কোনো কিছুই পরিবর্তন হয়নি। পুলিশ, ডিজিএফআই, ডিবি, পিবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো দেশের জন্য কাজ না করে এখনো ভারতের জন্যই কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর অভ্যন্তরে জুনিয়র অফিসারদের মোবাইল চেকিং এবং সাম্প্রতিক পোস্টিংগুলো তারই প্রমাণ। চিরায়তের সম্পাদক ও শাপলা নামার প্রকাশক খুবাইব মাহমুদকে ডিবি পুলিশের গ্রেফতার করা ভারতীয় হেজিমনির আনুগত্যের 100% প্রমাণ বহন করে। জাতীয় বীর মেজর জিয়ার ইন্টারভিউ থেকে আমরা জানি যে বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে ডিফেন্স হলো দুটি। একটি হলো বাংলাদেশের মানুষের ইসলামী চেতনা এবং আরেকটি হলো বাংলাদেশ সেনাবাহিনী। এ কারণেই এতদিন আওয়ামী লীগের বেশে ভারত বাংলাদেশে তার হেজিমনি প্রতিষ্ঠা করেছে, আর অন্যদিকে ইকবাল, আজিজ বা শফিউদ্দিনের বেশে সেনাবাহিনীর অভ্যন্তর থেকে ইসলামী চেতনা ধ্বংস করার কাজ করে গিয়েছে। তারাই এখন শাপলা নামার প্রকাশক খুবাইব মাহমুদকে অ্যারেস্ট করে এন্টি ইসলামিক প্রশ্ন করছে।